আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। সারা বিশ্ব যখন উন্মাদনায় মেতেছে বিশ্বকাপ ফুটবলে, তোমাদের মনে কিঞ্চিত দুঃখ, সেটা হলো কি সামনে পরীক্ষা। বাট এই উন্মাদনার সাথে কিভাবে অল্প পরিমাণ পরিশ্রম করে বিজ্ঞান বিষয়ে অধিক পরিমাণ মার্কস পাওয়া যায়, এক্ষেত্রে আমি তোমাদের সাথে আছি। আর এজন্যই আমি নিয়ে এসেছি একটি শর্টকাট সাজেশন, অর্থাৎ কোন অংশগুলো পড়াশোনা করলে তুমি অর্ধবার্ষিক পরীক্ষাতে সব কিছু কমন পাবে, যাতে করে শুধুমাত্র যাবে আর লিখবে। বিশেষ দ্রষ্টব্য, অবশ্যই কিন্তু পড়ে যেতে হবে। উইদাউট পড়াশোনা ছাড়া গেলে কিন্তু কোনো লাভ নাই। তাই দেখো এখানে লেখা আছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের জন্য সাজেশন। তোমরা জেনে খুশি হবা, বিগত এসএসসি পরীক্ষাতে আমি যে সাজেশন দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সবগুলো হুবহু কমন পড়েছিল। সো আমি যে কথাগুলো বলবো আল্লাহর রহমতে তোমরা সেগুলো পড়ে যাবে ভালো করে, এবং আমার বিশ্বাস তোমরা কমন পাবে। আর এই অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের যে সাজেশনটা আমরা তৈরি করেছি, এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব। ভাগগুলো কি কি? রসায়ন অংশ, পদার্থ অংশ এবং জীববিজ্ঞান অংশ। যেহেতু তোমরা ভিন্ন ভিন্ন স্কুলের আছো, তাই অধ্যায়গুলো আলাদা আলাদা হতে পারে, বাট আমরা চেষ্টা করব সবগুলো অধ্যায় যেন কাভার হয়। তো তাহলে শুরু করা যাক রসায়ন অংশ থেকে। তোমরা খেয়াল করে দেখো, এখানে আছে রসায়ন অংশ। বেশিরভাগ স্কুলে রসায়নের দুটো অংশ দেওয়া আছে। কি কি সেগুলো হলো পরমাণুর গঠন এবং রাসায়নিক বিক্রিয়া। প্রথমে আমরা কথা বলবো পরমাণুর গঠন নিয়ে। মনে রাখবা পরমাণুর গঠনে কি আছে, পরমাণুর গঠন থেকে একটা সিকিউ প্রশ্ন আসবে। সেটা কোনটা? যৌগ গঠন। কিভাবে আসে? তাহলে তোমরা এখান থেকে পড়বা কি যৌগ গঠন। যৌগ গঠন কিভাবে প্রশ্ন আসবে খুব ভালো করে খেয়াল করো। যৌগ গঠনে প্রশ্ন আসবে, দুইটা মৌল দেয়া থাকবে পারমাণবিক সংখ্যা সহ। যেমন তোমার দেয়া থাকবে সোডিয়াম 11 পারমাণবিক সংখ্যা, বা এবিও দেয়া থাকতে পারে। এখানে থাকবে ধরো ফ্লোরিন 9। তোমাকে বলবে এ এবং বি বা সোডিয়াম এবং ফ্লোরিন মিলে কিভাবে যৌগ গঠন করে, দেখবে শেষের দিকে আছে, খুব ইম্পর্টেন্ট। আর একটা প্রশ্ন আসবে ইলেকট্রন বিন্যাস দিয়ে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা দেয়া থাকবে, তোমাকে প্রশ্ন করা হবে ডায়াগ্রামের সাহায্যে বা চিত্রের সাহায্যে ইলেকট্রন বিন্যাস আলোচনা করো। এই দুইটাই মাত্র বড় প্রশ্ন পড়ে যাবে এখান থেকে। আর ছোট প্রশ্ন কি হবে? আইসোটোপ কাকে বলে, আইসোবার কাকে বলে, বা আইসোটোপের ব্যবহারগুলো লিখো। এই রকম খুব আহামরি কঠিন প্রশ্ন হবে না এখান থেকে। তাহলে মনে রাখবা আমাদের মেইন ফোকাস সিকিউ, এবং আমরা এই ভিডিওর শেষে পিডিএফ আকারে কখর প্রশ্নগুলো দিয়ে দিব তোমাদের। তাহলে এখান থেকে কি কি পড়বা? পরমাণু গঠন, পরমাণু গঠন থেকে পড়বা যৌগ গঠন এবং ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ চিত্র এঁকে যে ইলেকট্রন বিন্যাস করা লাগে। এই দুইটা প্রশ্নই তোমরা পড়ে যাবা, খুব 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 ইম্পর্টেন্ট। রসায়নের অংশ থেকে তৃতীয় অধ্যায় এটা শেষ। এবার চলো আমরা শুরু করব তাহলে রাসায়নিক বিক্রিয়া। এইটা যে কি পরিমাণ ইম্পর্টেন্ট যা বলে শেষ করা যাবে না। বিশ্বাস করো এখান থেকে প্রশ্ন আসবে আসবে আসবে, 1000% প্রশ্ন আসবে, 100% শিওর প্রশ্ন আসবে। আসবে কি এখান থেকে কিভাবে প্রশ্ন হবে খেয়াল করো। এখান থেকে 1 2 3টা বিক্রিয়া দেয়া থাকবে। সেটা কিরকম হতে পারে? নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করতে পারে, অথবা ক্যালসিয়াম কার্বনেট ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারে, অথবা তোমাকে এখানে বলতে পারে পটাশিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন তৈরি হতে পারে। এই রকম নানামুখী তোমার কাছে বিক্রিয়া দেয়া থাকবে। বিক্রিয়া দিয়ে বলবে, এই 3টা বিক্রিয়া দিয়ে বলবে বিক্রিয়াগুলো কোন ধরনের আলোচনা করো। এবং এখান থেকে আরেকটা বড় প্রশ্ন আছে, তোমাদের মনে আছে সকল সংশ্লেষণ সংযোজন, কিন্তু সকল সংযোজন সংশ্লেষণ নয়। তাহলে তুমি 4টা বিক্রিয়া পড়বা। কি কি? সংযোজন, বিয়োজন, দহন এবং প্রতিস্থাপন। এরপরের আসল কাহিনী শোনো। এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। সেটা কি রকম প্রশ্ন আসবে? সেটা হলো তড়িৎ বিশ্লেষণ। আসবেই কিন্তু তড়িৎ বিশ্লেষণ, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কিভাবে হবে? এইরকম একটা পাত্র দেয়া থাকবে, সেই পাত্রের ভিতরে এরকম 2টা তড়িৎদ্বার দেয়া থাকবে, আর এখানে দেয়া থাকবে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। তোমাকে বলা হবে এই দ্রবণের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয় তাহলে কি ঘটনা ঘটবে, অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোডে কি কি বিক্রিয়া হবে। খুব ইম্পর্টেন্ট। এবার 3 নাম্বার প্রশ্নের অধ্যায় থেকে, সেটা কি? চুনের পানি কিভাবে ঘোলা হয় কার্বন ডাইঅক্সাইড দ্বারা। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ওভারঅল তুমি কয়টা প্রশ্ন পড়ে যাবা? 3টা প্রশ্ন। কি কি? 4টা বিক্রিয়া পড়বা, সংযোজন, বিয়োজন, দহন, প্রতিস্থাপন। তারপরে আরেকটা বিক্রিয়া কি পড়বা? রাসায়নিক বিক্রিয়ার জন্য তুমি পড়বা একটা পাত্র দেয়া থাকবে, তার ভেতর থাকবে সোডিয়াম ক্লোরাইড। তোমাকে বলা হবে
এই পাত্রের ভিতরে যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয় কি ঘটনা ঘটে। আর একটা প্রশ্ন পড়বা, চুনের পানি কিভাবে ঘোলা হয় কার্বন ডাইঅক্সাইড দ্বারা, খুব ইম্পর্টেন্ট। তবে মনে রাখবা বিক্রিয়া কিন্তু সমতা করতে বলবে, কি বলবে 1 ও 2 নং বিক্রিয়া সমতা করো, সমতা কিন্তু করে দেখাতে হবে। ওভারঅল তাহলে কয়টা প্রশ্ন হলো, 4টা। বিক্রিয়া পড়বা 4টা সমতা সহ। 2 নাম্বার সিকোয়েন্স হলো কি, একটা পাত্র থাকবে তার ভিতর সোডিয়াম ক্লোরাইড দেওয়া থাকবে, তোমাকে বলবে এই পাত্রের ভিতরে তড়িৎ প্রবাহ চালনা করলে কি হবে। আর একটা সিকোয়েন্স কি, কিভাবে কার্বন ডাইঅক্সাইড চুনের পানিকে ঘোলা করে অথবা অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের কারণে চুনের পানির কি অবস্থা হয়, এটা একটা প্রশ্ন। আর এইটুকুই মূলত এই অধ্যায় থেকে সিকিউ আসার মতো। তবে এখানে আর একটা প্রশ্ন আসে যে রাসায়নিক বিক্রিয়ায় কিভাবে শক্তি রূপান্তর ঘটে, খুব ইম্পর্টেন্ট এটা। এরপরে যে ইম্পর্টেন্ট সেটা হলো ড্রাই সেল বা শুষ্ক কোষ। তাহলে কি কি পড়া লাগলো, ড্রাই সেল বা শুষ্ক কোষ এর গঠন বা শক্তি রূপান্তর, তারপরে তুমি পড়বা যে একটি পাত্রের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে কি হয়, আর বিক্রিয়াগুলা যে কোনটা কোন ধরনের বিক্রিয়া, তাহলে হয়ে যাবে। এই মূলত হলো রসায়ন অংশ, এর বাইরে কোনো প্রশ্ন আসার সুযোগ নাই। এবার আসা যাক পদার্থ অংশ। পদার্থ অংশে বেশিরভাগ স্কুলে 2টা অধ্যায় আছে, সেগুলো কি কি, পৃথিবী ও মহাকর্ষ, মহাকাশ এবং উপগ্রহ, এবং তার সাথে আছে কি বর্তনী ও চলবিদ্যুৎ। এই 3টা অধ্যায় নিয়ে আমরা কি কি সাজেশন দিব তোমরা একটু খুব ভালো করে খেয়াল করো। অনেকেরই কিন্তু এই পৃথিবী ও মহাকর্ষ এটা কিন্তু সিটিতে ছিল, তারপরেও এখান থেকে সিকিউ প্রশ্ন আসবে। পৃথিবী ও মহাকর্ষ থেকে সিকিউ প্রশ্ন কি আসবে খেয়াল করো। এই রকম ভাবে একটা ছবি দেয়া থাকবে, এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু দেয়া থাকবে, এইরকম টান দেয়া থাকবে। ধরো এটা ছিল M1, এটা M2, এখান থেকে তোমাকে 2 মিটার দেয়া থাকবে। কি প্রশ্ন হবে এখান থেকে, বলবে বস্তুদ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বল নির্ণয় করো, অথবা আকর্ষণ বল দেয়া থাকবে তোমাকে দূরত্ব নির্ণয় করতে বলতে পারে। বলো তো আমরা এখানে কোন সূত্রে অ্যাপ্লাই করব, মনে আছে F সমান G M1 M2 ডিভাইডেড D স্কয়ার। আমি যদি শুধু এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে দূরত্ব বের করতে পারবো, আকর্ষণ বল বের করতে পারবো। তবে এখান থেকে আরেকটা প্রশ্ন হয়, ধরো এখানে দেয়া আছে 2 মিটার, তোমাকে বলতে পারে যে দূরত্ব অর্ধেক করলে অথবা দূরত্ব দ্বিগুণ করলে আকর্ষণ বলের কিরূপ পরিবর্তন হবে। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে 100% শিওর। অর্থাৎ তুমি পড়ে গেলে এই প্রশ্ন কমন পাবা, এটা একটা বড় প্রশ্ন এখান থেকে। আর একটা প্রশ্ন হতে পারে এখান থেকে ওজন নির্ণয় কিভাবে। তুমি একটা বস্তুকে ধরো M1 ভরের বস্তু, অর্থাৎ এটা আছে ধরো 5 কেজি, এটা আছে ধরো 3 কেজি। এই 5 কেজি ভরের বস্তুকে তুমি যদি চাঁদে নিয়ে যাও তাহলে ওজন কত হবে, অথবা পৃথিবী পৃষ্ঠে রাখলে ওজন কত হবে, মেরু অঞ্চলে নিয়ে গেলে ওজন কত হবে। সহজ কথা, ওজন বের করতে হবে। তার মানে ওজন বের করা দিয়ে একটা প্রশ্ন হতে পারে, অথবা আকর্ষণ বল নির্ণয় বা দূরত্ব বের করা দিয়ে একটা প্রশ্ন হতে পারে। আর একটা প্রশ্ন হয় এখান থেকে সপ্তম অধ্যায়, খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো দেখাও যে অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। 3টা প্রশ্ন হলো। 4র্থ নাম্বার প্রশ্ন এখান থেকে জি এর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন। তাহলে কয়টা প্রশ্ন বলেছি, 3 থেকে 4টা প্রশ্ন তুমি যদি এখান থেকে পড়ে যাও এর বাইরে প্রশ্ন আসবে না। কি কি, আকর্ষণ বল নির্ণয় সংক্রান্ত, আকর্ষণ বলের কি কি পড়বা, আকর্ষণ বল নির্ণয় বা দূরত্ব নির্ণয়, এই রকম করেই থাকবে। আর বস্তুকে চাঁদে নিয়ে গেলে ওজন কত হবে, পৃথিবীর পৃষ্ঠে ওজন কত হবে, মেরু অঞ্চল ওজন কত, ওজন নির্ণয়। আর একটা প্রশ্ন কি পড়বা, অভিকর্ষ ত্বরণ জি এর মান বস্তু নিরপেক্ষ হলো স্থান নিরপেক্ষ নয়। আর একটা প্রশ্ন, জি এর মান বিভিন্ন স্থানে বিভিন্ন হয় কেন। এইটুকুই হলো সিকিউর জন্য প্রশ্ন। এখান থেকে সপ্তম অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই ইনশাল্লাহ। তাহলে সপ্তম অধ্যায় শেষ হলে এবার শুরু হবে কোন অধ্যায়, মহাকাশ উপগ্রহ। এইটা একটা খুব সিম্পল অধ্যায়, মানে এখান থেকে প্রশ্ন আসে না বললেই চলে। তবে এখান থেকে এমসিকিউ হয়, ক খ প্রশ্ন, অনেকগুলো ক খ প্রশ্ন আছে, বাট এখান থেকে একটাই সিকিউ প্রশ্ন হবে। কয়টা সিকিউ প্রশ্ন হবে বলো, একটা, জাস্ট একটা সিকিউ প্রশ্ন হবে। সেটা হলো কি, কৃত্রিম উপগ্রহের ব্যবহার, কৃত্রিম উপগ্রহের ব্যবহার দিয়ে একটা প্রশ্ন আসবে। প্রশ্নটা আসবে কিভাবে খেয়াল করো, এইরকম করে একটা কেন্দ্র দেয়া থাকবে, এইভাবে একটা কক্ষপথ দেয়া থাকবে, এই কক্ষপথে একটা বস্তু দেখানো হবে এ। এবার এ বস্তুকে ঘিরে আরেকটা বস্তু দেখানো হবে, ধরো এখানে একটা বস্তু দেখানো হবে বি। অর্থাৎ তোমাকে বুঝাবে এটা হলো সূর্য, এটা হলো পৃথিবী, আর এটা হলো চাঁদ। তার মানে চাঁদ তোমরা জানো পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। ঠিক একইভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করছে মানুষের তৈরি আরো অনেক উপগ্রহ, যাদেরকে আমরা কৃত্রিম উপগ্রহ বলে থাকি। অর্থাৎ চাঁদের সাথে
কৃত্রিম উপগ্রহের তুলনা দিয়ে প্রশ্ন আসতে পারে, বা কৃত্রিম উপগ্রহের ব্যবহার দিয়ে একটা সিকিউ প্রশ্ন আসতে পারে। আর এখান থেকে তুমি কি করবা, এই যে কৃত্রিম উপগ্রহ বা প্রাকৃতিক উপগ্রহ, প্রশ্ন হলো প্রাকৃতিক উপগ্রহ কিভাবে তৈরি হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। আর এই যে পৃথিবীর চাঁদ, পৃথিবী যখন সূর্যকে প্রদক্ষিণ করে, আবার পৃথিবীকে প্রদক্ষিণ করছে কে, চাঁদ। তোমরা জানো সূর্যকে যারা প্রদক্ষিণ করে তাদেরকে বলা হয় গ্রহ, আর গ্রহকে যারা প্রদক্ষিণ করা হয় তাদেরকে বলা হয় উপগ্রহ। এভাবে গ্রহ এবং উপগ্রহ কিভাবে সৃষ্টি হয়। আর একটা বিষয় হলো এই 12তম অধ্যায়ের ওভারঅল আমরা যদি বিচার বিশ্লেষণ করি তাহলে প্রশ্ন কি আসবে, প্রশ্ন আসবে এইরকম একটা সিকিউ দেয়া থাকবে, তোমাকে বলবে এদের গুরুত্ব আলোচনা করো, কৃত্রিম উপগ্রহের গুরুত্ব আলোচনা করো, কৃত্রিম উপগ্রহের ব্যবহার লিখো। এছাড়া এখান থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনাই নাই, জাস্ট একটা সিকিউ পড়বে। এবং মজার বিষয়, এই সিকিউটা তোমাদের বইয়েও কিন্তু দেয়া আছে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এবার যাওয়া যাক বর্তনীয় জলবিদ্যুৎ। যাদের এই অধ্যায়টা আছে মনে রাখবা, এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে আসবে আসবে, 1000% আসবে, আসবেই। কি প্রশ্ন আসবে, তোমরা বর্তনীতে দেখবা একটা সূত্র আছে I সমান ভি ডিভাইডেড আর। এই I সমান ভি ডিভাইডেড আর ব্যবহার করে একটা গাণিতিক সমস্যা তোমাকে সমাধান করতে দিবে। তোমাদের অবশ্যই এই সূত্রটা জানা আছে। আর একটা প্রশ্ন আসবে, বাসাবাড়িতে তুমি যে বর্তনী ব্যবহার করো, সমান্তরাল বর্তনী, এটার উপকার, অর্থাৎ বাসাবাড়িতে কোন বর্তনীটা উপযুক্ত ব্যাখ্যা করো, এটা আসবে। এখান থেকে দুটো প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর একটা প্রশ্ন মাঝে মাঝে আসে, সেটা হলো কি অ্যামিটার এবং ভোল্টমিটার কিভাবে ব্যবহার করা হয়। তবে তোমাকে উদ্দীপকে কতগুলো যন্ত্র দিতে পারে, বলতে পারে 5টা লাইট আছে, 2টা ফ্যান আছে, তুমি কিভাবে এদেরকে শ্রেণীতে সংযোগ করবা বা সমান্তরালে সংযোগ করবা, এই রকম দিয়ে একটা প্রশ্ন কিন্তু খুব আসে। অতঃপর একটা সোজা প্রশ্ন আসে, কিভাবে আমরা বিদ্যুৎ শক্তির অপচয় রোধ করতে পারবো, খুব ইম্পর্টেন্ট। তাহলে সিকিউ এর জন্য আমরা বর্তনী থেকে কি কি পড়বো ভালো করে শোনো। I সমান ভি বাই আর, এই সূত্রের প্রয়োগ দিয়ে প্রশ্ন আসবেই। বাসাবাড়িতে কোন বর্তনী উপযুক্ত, সমান্তরাল নাকি শ্রেণী বর্তনী, খুব ইম্পর্টেন্ট। আর প্রশ্ন থাকবে কতগুলো লাইট বা ফ্যান দেয়া থাকতে পারে, সেই লাইট বা ফ্যানের দিয়ে তোমাকে বর্তনী অঙ্কন করতে বলতে পারে যে এই সমান্তরাল বর্তনী বা শ্রেণী বর্তনী এঁকে দেখাও, ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে বিদ্যুতের ব্যবহার কিভাবে অপচয় রোধ করা যায়। আর একটা ছোট প্রশ্ন একটু রিডিং পড়ে যাবে, সেটা কি, সেটা হলো সুইচ বা মেইন সুইচ বা সুইচ ব্যবহারের গুরুত্ব আলোচনা করো। সুইচ বা ফিউজ যেটাকে বলি আমরা, ফিউজ তার যেটা, এটা ব্যবহারের গুরুত্ব আলোচনা করো। এই ওভারঅল এই প্রশ্নগুলো পড়ে গেলে হয়ে যাবে। তবে আমি সপ্তম অধ্যায়ের একটা জিনিস একটু অ্যাড করে দিই, সেটা হলো লিফট। তুমি যখন লিফটে চড়ো তোমার ওজনের তারতম্য ঘটে। এই সপ্তম অধ্যায় থেকে লিফট বিষয়টা আমাদের মিস্টেক হয়ে গিয়েছিল, তাই আমরা আরও অ্যাড করলাম, লিফট পড়বা। তাহলে সপ্তম অধ্যায় থেকে ওভারঅল কি কি ছিল, ওভারঅল ছিল এফ সমান জি এম ওয়ান ইন্টু ডিভাইডেড ডি স্কয়ার সূত্রে অ্যাপ্লাই করবা, জি এর মান ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন কেন, ওজন নির্ণয়। আর হলো জি সমান, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলো স্থান নিরপেক্ষ নয় কেন। আর মহাকর্ষ অভিকর্ষ থেকে কি পড়বা, জাস্ট একটাই প্রশ্ন পড়বা বড় প্রশ্নের জন্য, কৃত্রিম উপগ্রহের ব্যবহার এবং পৃথিবী চাঁদকে কিভাবে ঘোরে, এই পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ কিভাবে ঘোরে, আর পৃথিবী সূর্যকে কেন্দ্র করে কিভাবে ঘোরে। আর বর্তনী থেকে পড়বা I সমান ভি বাই আর, খুব ইম্পর্টেন্ট এটা। আর এখান থেকে আরেকটা প্রশ্ন পড়বা, বাসাবাড়িতে কোন বর্তনী গুরুত্বপূর্ণ, সমান্তরাল বর্তনী নাকি শ্রেণী বর্তনী গুরুত্বপূর্ণ। আর একটা প্রশ্ন পড়বা এখান থেকে ফিউজ ব্যবহারের গুরুত্ব আলোচনা করো। আর একটা প্রশ্ন হলো কি বিদ্যুৎ কিভাবে অপচয় রোধ করা যায়। এই সমস্ত প্রশ্ন পড়লে আমার মনে হয় পদার্থ অংশ থেকে আর কোনো প্রশ্ন পড়তে হবে না। তাহলে এখন শুরু করা যাবে বায়োলজি অংশ। অর্থাৎ বায়োলজির ভিতরে কিন্তু আবার দুইটা অংশ থাকে, একটা উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, বাট আমরা ওখানে এভাবে বলছি না। বাট আমরা যেটা করব সেটা হচ্ছে জীববিজ্ঞান অংশ। মনে রাখবা জীববিজ্ঞান অংশ থেকে অষ্টম শ্রেণীতে বেশি প্রশ্ন আসে, এটা স্বাভাবিক। এবার জীববিজ্ঞানের যে অধ্যায়গুলো আছে, প্রথমে আছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। সবার কিন্তু সিটি পরীক্ষাতে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের প্রশ্ন এসেছিল। তাহলে তুমি প্রাণী জগতের শ্রেণীবিন্যাসে মূলত কি পড়বা, খুব ভালো করে খেয়াল করো। 1 নাম্বার পড়বা পর্বগুলা। মনে রাখবা পর্বের প্রাণীর ছবি দেয়া থাকবে, আমি আবার বলছি বিভিন্ন পর্বের প্রাণীর ছবি দেয়া থাকবে, সেখান থেকে তোমাকে বলা হবে যে কোন প্রাণীটি কোন পর্বের অথবা কোন শ্রেণীর। তাহলে প্রশ্ন কি পড়বা, বিভিন্ন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। বিভিন্ন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য দেয়া থাকবে,
ভিন্ন ভিন্ন ছবি দেয়া থাকবে। আমি আবার বলছি, প্রাণীর ছবি দেয়া থাকবে, সেখান থেকে তোমাকে প্রশ্ন করা হবে কোন প্রাণীটি কোন পর্বে। এখান থেকে আরেকটা সিকিউ প্রশ্ন আসতে পারে, সেটা হলো কি প্রাণী জগতের যে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। মনে রাখবা, প্রাণী জগতের যে শ্রেণীবিন্যাস আছে, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, অথবা তোমাকে বলতে পারে মানুষের শ্রেণীবিন্যাস করো, যদিও এটা বলে না, তারপরও তাহলে তুমি কি পড়বা সিকিউর জন্য? জাস্ট যে কয়টা পর্ব আছে সেই কয়টা পর্বের বৈশিষ্ট্য পড়বা। আর মনে রাখবা, বিশেষ করে তোমার কটাটা পর্ব যে আছে, কটাটা পর্বকে 3টি উপপর্বে ভাগ করা হয়, সেই আবার সেগুলোকে শ্রেণীতে ভাগ করা হয়। তোমার কাজ হলো 7টি যে শ্রেণী আছে শ্রেণীগুলোর বৈশিষ্ট্য পড়বা, 7টি শ্রেণীর বৈশিষ্ট্য। 2 নাম্বার, 7টি শ্রেণীর বৈশিষ্ট্য পড়বা, 7টি শ্রেণীর বৈশিষ্ট্য। অর্থাৎ প্রাণীর যে ছবি দেয়া থাকবে, ছবিগুলা কিন্তু ইম্পর্টেন্ট, ছবি ইম্পর্টেন্ট। মূলত প্রাণী জগতের শ্রেণীবিন্যাস থেকে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এটা আমার বিশ্বাস। এবার আমরা শুরু করতে পারি জীবের বৃদ্ধি। জীবের বৃদ্ধিতে কে আসবে? মনে রাখবে, এটা মূলত কোষ বিভাজন অধ্যায়। কোষ বিভাজন অধ্যায় থেকে খুব ইম্পর্টেন্ট মাইটোসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন। তাহলে কি কি পড়বা? চিত্রসহ মাইটোসিস এর ধাপ এবং মিওসিস, মাইটোসিস এবং মিওসিস। মাইটোসিস এর যে ধরো তোমার নিউক্লিয়াসের বিভাজন আছে, নিউক্লিয়াসের বিভাজন যে 5টা ধাপ আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই বৈশিষ্ট্যগুলোতে প্রশ্ন আসবে। কিভাবে আসবে? যে কোনো একটা ধাপের চিত্র দেওয়া থাকবে, তোমাকে বললে পরবর্তী ধাপের বৈশিষ্ট্য লেখো, অথবা পূর্ববর্তী ধাপের বৈশিষ্ট্য লেখো, কিংবা ওই ধাপেরই বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। অবশ্যই চিত্র সহ কিন্তু আলোচনা করতে হবে। আর একটা প্রশ্ন কি হতে পারে, ওই যে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানে স্থানান্তরিত হয়, অর্থাৎ জনন কোষে যে বিভাজন ঘটে থাকে মিওসিস কোষ বিভাজন। মনে রাখবা, মিওসিস কোষ বিভাজন দিয়ে প্রশ্ন আসবে। কিভাবে হবে? যে মিওসিস কোষ বিভাজনের চিত্র দেয়া থাকবে, তোমাকে ব্যাখ্যা করতে বলবে, অথবা তোমাকে বলবে কোন কোষ বিভাজনের মাধ্যমে জীব দেহে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব থাকে ব্যাখ্যা করো। বড় প্রশ্নের জন্য এর বাইরে কোনো প্রশ্ন পড়ার দরকার নেই, তবে ক খর জন্য আলাদাভাবে আমরা প্রশ্ন দিয়ে দিব, এগুলা পড়ে নেবে পিডিএফ আকারে। এবার আমরা চলে যাব ব্যাপন, অভিশ্রবণ এবং প্রচ্ছেদন। খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে তুমি কি করবা? মনে রাখবা, এখানে প্রশ্ন আছে 3টা। কি কি? 1 নাম্বার, উদ্ভিদ মাটি থেকে কিভাবে পানি শোষণ করে। 2 নাম্বার, প্রচ্ছেদন প্রক্রিয়ার তাৎপর্য, অর্থাৎ উদ্ভিদ যে তার দেহ থেকে পানি বের করে দেয় এটা। আর একটা হলো ব্যাপনের গুরুত্ব আলোচনা করো। এর বাইরে এখান থেকে প্রশ্ন আসবে না। তাহলে এখান থেকে কি পড়বা? পানি শোষণ, উদ্ভিদের পানি শোষণ পড়বা। অবশ্যই চিত্র সহ। মনে রাখবা, বায়োলজিতে চিত্র দেওয়া ফরজ, একদম চিত্র ছাড়া কোনো কথা নাই। পানি শোষণ। 2 নাম্বার কি পড়বা? প্রচ্ছেদনের গুরুত্ব, প্রচ্ছেদন। মনে রাখবা, প্রচ্ছেদনের আরেকটা নাম হলো বাষ্পমোচন। প্রচ্ছেদনের গুরুত্ব, প্রচ্ছেদনের গুরুত্ব। 3 নাম্বার, ব্যাপন ও অভিশ্রবণের গুরুত্ব, ব্যাপন ও অভিশ্রবণ এর গুরুত্ব। আসবে কিভাবে? মনে রাখবে, একটা গাছের ছবি দেওয়া থাকবে, শেকড়ের ছবি দেওয়া থাকবে, তোমাকে বলবে গাছ কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে ব্যাখ্যা করো। প্রচ্ছেদন, একটা গাছের ছবি দেওয়া থাকবে, সকালবেলা গাছ রোপণ করবে, দেখবে বিকেলবেলা গাছ নেতিয়ে পড়েছে, তোমাকে বলবে গাছ কেন নেতিয়ে পড়লো, কারণ প্রচ্ছেদনের আর একটা নাম নেসেসারি ইভিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা প্রশ্ন হবে, কিশমিশ পানিতে ভিজিয়ে রাখতে পারে, বলবে কিশমিশগুলো কোন প্রক্রিয়ায় টসটসে হয়েছে। অথবা আঙ্গুর ফল লবণের ভেতর দেওয়া ছিল, আঙ্গুর ফল কেন কিশমিশ হয়ে গেল। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অভিশ্রবণের গুরুত্ব আলোচনা করতে হবে। তার মানে অভিশ্রবণ, প্রচ্ছেদন এবং ব্যাপন, এই 3টা টপিক এখান থেকে পড়তে হবে। আর কিভাবে বললাম, যেভাবে বললাম প্রশ্ন কিন্তু সেভাবে আসবে। সো এই টপিকগুলো পড়বা খুব ভালোভাবে এখান থেকে। এটা এরপরে আমরা উদ্ভিদের বংশবৃদ্ধি নিয়ে কথা বলবো। উদ্ভিদের বংশবৃদ্ধি খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। মনে রাখবা, উদ্ভিদের বংশবৃদ্ধি নিয়ে তুমি যখন আলোচনা করবা বা পড়বা, তখন তুমি কি পড়বা? জাস্ট নিষেক পড়বা। কি পড়বা? নিষেক, অর্থাৎ কিভাবে ফল তৈরি হয়, নিষেক ক্রিয়া বর্ণনা করো। মনে রাখবা, এখানে একটা ফুলের ছবি দেওয়া থাকবে, সেই ফুলের ছবি থেকে তোমাকে বলা হবে কিভাবে ফল তৈরি হয়। অর্থাৎ টোটাল কথা, তুমি 1 নাম্বার টপিকটা পড়বা কি?
নিষেক, অর্থাৎ পুংজনন কোষ কিভাবে স্ত্রী জনন কোষের সাথে মিলিত হয়ে নিষেক ক্রিয়া ঘটার মাধ্যমে গর্ভাশয় ফলে পরিণত হয়, এই কাহিনীটা অবশ্যই চিত্রসহ। তা নিষেক পড়বা। 2 নম্বরে কি পড়বা, আর একটা গুরুত্বপূর্ণ টপিক আছে এখানে, পরাগায়ন। সো পরাগায়ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, আবার বলছি পরাগায়ন নিষেক, পরাগায়ন পড়বা। তোমাদের তো অবশ্যই মনে আছে পরাগায়ন কি। পরাগায়ন অর্থ হলো পুরুষ ফুলের পরাগধানী থেকে পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়া। পরাগায়ন 2 প্রকার, একটা স্বপরাগায়ন, একটা পরপরাগায়ন। খুব ইম্পর্টেন্ট, একবার পড়ে নিবা উদাহরণ সহ, অবশ্যই চিত্র। এরপরের টপিকটা কি, এরপরের টপিকটা হলো অঙ্কুরোদ্গম বা বীজের গঠন ব্যাখ্যা। শেষের দিকে আছে দেখবা 16 বীজের গঠন দেয়া আছে। তাই 3 নাম্বারটা কি পড়বা, অঙ্কুরোদ্গম, অঙ্কুরোদ্গম ও বীজের গঠন। বীজের গঠন অবশ্যই সেটা 16 বীজের গঠন মনে রাখবা। নিষেক দিয়ে আর কিভাবে প্রশ্ন হতে পারে, তোমাকে বলতে পারে ফল গঠন প্রক্রিয়া আলোচনা করো। তোমরা জানো যে নিষেকই হলো ফল গঠনের পূর্ব শর্ত, নিষেক না হলে ফল গঠন হয় না। তাই নিষেকের ফলে তোমরা পড়েছো গর্ভাশয়ে যে উদ্দীপনার সৃষ্টি হয় সেখান থেকে মূলত ফলের গঠন প্রক্রিয়া শুরু হয়। সেখানে কিন্তু ফলের বিভিন্ন শ্রেণীবিভাগ আছে, এটা সিকুয়ের জন্য খুব ইম্পর্টেন্ট না, সরি। সো ওভারঅল তোমরা এই অধ্যায়তে কি কি পড়বা, যে নিষেক পড়বা, নিষেকটা খুব ইম্পর্টেন্ট, ফল গঠন প্রক্রিয়া খুব আসে, পরাগায়নটা পড়ে নিবা, আর অঙ্কুরোদ্গম ও বীজের গঠন খুব ইম্পর্টেন্ট। এবার আসি আমরা পরিবেশ ও বাস্তুতন্ত্র। এটা কেবলমাত্র ব্যায়াম মডেল স্কুলে দেয়া আছে, পরিবেশ ও বাস্তুতন্ত্র। খুব বেশি প্রশ্ন এখান থেকে পড়বা না, জাস্ট একটা প্রশ্ন পড়বা, সেটা হলো 1 নাম্বার পুকুরের বাস্তুতন্ত্র। পুকুরের বাস্তুতন্ত্র ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে একটা পুকুরের ছবি দেয়া থাকবে, তোমাকে বাস্তুতন্ত্র ব্যাখ্যা করতে বলে, জাস্ট পুকুরের বাস্তুতন্ত্রটা পড়ে যাবা। আর 2 নাম্বার প্রশ্ন এখান থেকে পড়বা, শক্তি প্রবাহ একমুখী কিন্তু পুষ্টি প্রবাহ চক্রাকার। শক্তি প্রবাহ ও পুষ্টি প্রবাহ, শক্তি প্রবাহ এবং পুষ্টি প্রবাহ খুব ইম্পর্টেন্ট। আর একটা প্রশ্ন এখান থেকে পড়বা, সেটা কি, খাদ্য শৃঙ্খল। অর্থাৎ প্রাণীদের কয়েকটা প্রাণীর ছবি দেয়া থাকবে, তোমাকে বলবে খাদ্য শৃঙ্খল ব্যাখ্যা করো বা খাদ্য জাল ব্যাখ্যা করো। তাহলে কি কি পড়বা, পুকুরের বাস্তুতন্ত্র, শক্তি প্রবাহ, পুষ্টি প্রবাহ এবং খাদ্য পিরামিড, যেটা খাদ্য পিরামিডের সাথে পড়বা খাদ্য জাল। এর বাইরে এখান থেকে বড় প্রশ্ন আসবে না, খুব ইম্পর্টেন্ট কিন্তু ব্যায়াম মডেল খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার সমন্বয় নিঃসারণ, আমাদের ইয়াকুবিয়ার দেয়া আছে এই অধ্যায়টা, সমন্বয় নিঃসারণ খুব ইম্পর্টেন্ট অধ্যায়। এখান থেকে যেটা সেটা হলো, প্রথমে তুমি পড়বা হরমোনের ব্যবহার, অক্সিন, জিব্রেলিন, ইথিলিন, এই রকম যে হরমোনগুলো আছে সেগুলোর ব্যবহার তুমি পড়বা। আর একটা বড় প্রশ্ন পড়বে এখান থেকে খুব ইম্পর্টেন্ট, 1 নাম্বার মস্তিষ্কের গঠন। মস্তিষ্কের গঠন, মস্তিষ্কের গঠন খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে গুরু মস্তিষ্কের গঠন খুব ইম্পর্টেন্ট। মস্তিষ্ক 3 ভাগে ভাগ করা হয়, গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক বা পশ্চাৎ, এগুলো পড়বা। 2 নাম্বার একটা প্রশ্ন নিউরন, নিউরনের ছবি দেয়া থাকবে, বারবার বলছি নিউরনের 2টা ছবি দেয়া থাকবে এইভাবে, সিনাপস গঠন প্রক্রিয়া, তার মানে নিউরনের গঠন সহ পড়বা। নিউরন, আবার বলি নিউরন। 3 নাম্বার একটা প্রশ্ন উদ্দীপকদের প্রশ্ন আসতে পারে, দেখবা বইয়ের ভিতরে প্রতিবর্ত ক্রিয়ার একটা ছবি দেয়া আছে, প্রতিবর্ত ক্রিয়ার ছবি দ্বারা দিতে পারে, অথবা তোমাকে বলতে পারে তোমার পায়ে একটি পিন ফুটলে তুমি যে আউ করো এটা কেন করো, ব্যাখ্যা, অর্থাৎ প্রতিবর্ত ক্রিয়ার ব্যাখ্যা। তারপরে পড়বা প্রতিবর্ত ক্রিয়া বা চক্র, প্রতিবর্ত চক্র বা প্রতিবর্ত ক্রিয়া, এইটুকু পড়লেই সমন্বয় নিঃসরণ থেকে প্রশ্ন হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমার সাজেশনটা কি, এর আলোকে তোমরা পড়া পড়ে যাবে ইনশাল্লাহ, অবশ্যই ভালো হবে আশা করি। তবে কারো কোনো বিষয় বুঝতে যদি প্রবলেম হয় বা প্রশ্নের ব্যাখ্যার প্রয়োজন হয় তোমরা কমেন্টে জানিয়ে দিবা, আমরা সেই অনুযায়ী আবার একটা ভিডিও ক্লাস করে দেব। আর আমাদের অফলাইন ব্যাচ চলমান আছে, তোমরা যারা বৃত্তি পরীক্ষা বা বার্ষিক পরীক্ষার জন্য আরো ভালোভাবে প্রস্তুতি নিতে চাও তোমরা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, ভালোভাবে পরীক্ষা দেবে। আসসালামু আলাইকুম।